এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ। 284 চট্টগ্রাম 7। আপনার নির্ধারিত সময় 10 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমাকে, এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছিলেন। আমার এলাকাবাসী আমাকে নির্বাচিত করে সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর কৃতজ্ঞতা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি 15 আগস্টের কালো রাত্রিতে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের। স্মরণ করি জাতীয় 4 নেতাকে, যারা সারা জীবন বঙ্গবন্ধুর সহচর ছিলেন, মরণেও যারা সহযাত্রী হয়েছেন, এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আজকে 26 জুন, 23 জুন, 3 দিন আগে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি। আমি তাই আজকে এই সংসদে দাঁড়িয়ে যেই দলের মনোনয়নে আমি সংসদে এসে কথা বলছি, সেই দলের 75 বছরের দীপ্ত পদচলায় যারা জীবন দিয়েছে দেশ মাতৃকার তরে, স্বাধিকার আদায়ের সংগ্রাম থেকে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম থেকে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ যারা বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এমন একটি বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন, যেই বাজেটে দিক নির্দেশনা রয়েছে, যেই বাজেট মূল্যস্ফীতি কমানোর জন্য প্রচেষ্টা আছে, যেই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে, বিশেষায়িত চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রীর উপর কর কমানো হয়েছে, নিত্য পণ্যের আমদানির ক্ষেত্রে উৎসে কর কমিয়ে প্রায় অর্ধেকে নামানো হয়েছে। এবং মাননীয় স্পিকার, আমাদের বাজেটের অঙ্ক 7,97,000 কোটি টাকা, অর্থাৎ 8,00,000 কোটি টাকার কাছাকাছি। 2007-8 বছরের 8-9 বছরের অর্থ বছরের বাজেট ছিল 63,000 কোটি টাকা। সেখান থেকে 15 বছরের পথ চলায় বাজেটের পরিমাণ 12.5 গুণের বেশি বৃদ্ধি পেয়ে আজকে 7,97,000 কোটি টাকায় উন্নীত হয়েছে, যেটি চারটিখানি কথা নয়। মাননীয় স্পিকার, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যখন টার্নওভার বৃদ্ধি পায়, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, সেটাই বোঝায়। দেশের বাজেটের অঙ্ক যখন বৃদ্ধি পায়, তখন এটিই বোঝায় দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, দেশের অর্থনীতি মজবুত হচ্ছে, দেশ ভালো হচ্ছে, দেশের মানুষ উপকার পাচ্ছে, দেশের মানুষ উপকৃত হচ্ছে, এটিই বোঝায়। মাননীয় স্পিকার, আমি অর্থনীতি ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি, সেটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আজকে মূল্যস্ফীতি নিয়ে অনেক কথা হয়। আপনি জানেন মাননীয় স্পিকার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে গাজায় যে সহিংসতা হচ্ছে, এবং সমগ্র পৃথিবী আজকে ভোলাটাইল ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় 80টির বেশি কনফ্লিক্ট চলছে। এই সমস্ত কারণে, এবং পৃথিবীতে বর্তমানে হাইয়েস্ট নাম্বার অফ রিফিউজিস ইন দ্য ওয়ার্ল্ড আজকের পৃথিবীতে, সেই প্রেক্ষাপটে সমগ্র পৃথিবী আজকে মূল্যস্ফীতিতে জর্জরিত। এবং সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নানা উদ্যোগের কারণে, আমাদের নানা পদক্ষেপের কারণে
আমাদের দেশে মূল্যস্ফীতি অনেক দেশের তুলনায় কম। আমি একটু তুলনা দিতে চাই মাননীয় স্পিকার। পাকিস্তানে মূল্যস্ফীতি হচ্ছে 11.8%, রাশিয়ায় 8.3%, টার্কিতে 75%, কয়দিন আগেও ছিল, এখন একটু কমেছে, মায়ানমারে 28.58%, ইরানে 30%। আমাদের দেশে গত কয়েক মাসে মূল্যস্ফীতি একটু বেশি ছিল, এখন আস্তে আস্তে কমতির দিকে যাচ্ছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেটে মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া হয়েছে এবং এই বাজেট বাস্তবায়ন হলে পরে মূল্যস্ফীতি কমে আসবে। মাননীয় স্পিকার, আমরা যখন সরকার গঠন করি 2008 সালে, তখন মানুষের মাথাপিছু আয় ছিল $600, আর 2006 সালে যখন বিএনপি ক্ষমতায়, তখন মাননীয় স্পিকার মানুষের মাথাপিছু আয় ছিল $543। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2800 কাছাকাছি। যদি ডলার ডিভ্যালুড না হতো তাহলে আজকে মানুষের মাথাপিছু আয় $3000 ছাড়িয়ে যেত। IMF এর রিপোর্ট হচ্ছে যে পরপর 4 বছর আমরা ভারতের চেয়ে বেশি মাথাপিছু আয় আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। আজকে যারা সমালোচনা করে, মাননীয় স্পিকার, দেশে নানা ধরনের বিশেষজ্ঞ আছে, সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ, বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ এবং বিশেষ উদ্দেশ্যে অজ্ঞ বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞরা নানা ধরনের মত দেয়। আজকে যে ভারতে এবং পাকিস্তানে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যে প্রশংসা করা হয়, সেটি ছিটেফোঁটাও আমাদের সমালোচকরা করেন না। তারা শুধু সমালোচনাটাই করতে জানেন। কারণ কিছু বিশেষজ্ঞ আছেন, তারা মনে করেন যদি ভুল ধরা না হয় সরকারের, তাহলে যে তারা বিজ্ঞ এটি প্রমাণিত হয় না মাননীয় স্পিকার। এজন্য তারা ভুল ধরেন। পড়েছেন রাজনীতি, উনি অর্থনীতি বিশেষজ্ঞ। পড়েছেন আইন, উনি পরিবেশ বিশেষজ্ঞ। পড়েছেন অর্থনীতি, বিশ্ববিদ্যালয়ে পড়ানো অর্থনীতি, উনি আবার পরিবেশ তেল গ্যাস বিশেষজ্ঞ। এই ধরনের নানা ধরনের বিশেষজ্ঞ আছে। আর তারা যখন কোনো বাজেট পেশ করা হয় তখন গদ বাঁধা কিছু সমালোচনা করেন। সেটি হচ্ছে কি, এই বাজেট বাস্তবায়নযোগ্য না, এই বাজেট উচ্চাবিলাসী এবং এই বাজেটে কোনো দিক নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, যদি বাজেটে দিক নির্দেশনা না থাকতো তাহলে গত 15 বছরের পথ চলায় কিভাবে দারিদ্র 41.5% থেকে কমে আজকে 18.5% নেমে আসলো মাননীয় স্পিকার। আমার প্রশ্ন তাদের কাছে, অতি দারিদ্রতা যেখানে 25% ছিল সেখান থেকে নেমে 5% নেমে এসেছে মাননীয় স্পিকার। এটি হচ্ছে বাস্তবতা। এবং আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না সহজে, আজকে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আগে বাংলাদেশে বিদেশ থেকে বড় বড় বস্তায় করে বিদেশিদের ব্যবহৃত কাপড় আসতো, পুরানো কাপড় আসতো। সেই কাপড়, মাননীয় স্পিকার আমাকে আরো 5 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, সেই কাপড় ধোলাই ইস্ত্রি করে ঢাকার বঙ্গবাজার, চট্টগ্রামের জহুর মার্কেট, কুমিল্লার কান্দিরপাড়, নোয়াখালীর চৌমুহনী আর সিলেটের জিন্দাবাজার এবং অন্যান্য শহরে বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি হতো। আমরা কিনে সেগুলো পরতাম, আমিও কিনে পরেছি মাননীয় স্পিকার। আর এখন পরিস্থিতি উল্টে গেছে। এখন বাংলাদেশ থেকে আপনার নতুন কাপড় বিদেশে যায় এবং বিদেশে সেই কাপড় সুপার মলে শোভা পায়, তারা সেগুলো কিনে পরে। আগে ওদের দেশ থেকে পুরোনো কাপড় আসতো, আমরা পরতাম, এখন আমাদের দেশ থেকে নতুন কাপড় যায়, ওরা পরে। আজকে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, আকাশ থেকেও সহজে কুড়ে ঘর দেখা যায় না। এটি হচ্ছে বাস্তবতা। এবং এই যে পায়ে চলা মেঠোপথ গেছে বহুদূর, রাখালিবাসীর সুর সরল মধুর, সেটি এখন কবিতায় স্থান আছে, কিন্তু বাস্তবে সহজে পায়ে চলা মেঠোপথ খুঁজে পাওয়া যায় না। এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। সন্ধ্যার পরে মা আমাকে একটু বাসি ভাত দেন, সেই ডাক শোনা যায় না সন্ধ্যার পরে কিংবা ভর দুপুরে। কারণ বাসি ভাতের সমস্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সেই সমস্যার সমাধান করেছে। এই যে উন্নয়ন অগ্রগতি, এটি কোনো জাদুর কারণে হয়নি। এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে এটি সম্ভবপর হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে 5 মিনিট।
আপনি আরো 5 মিনিট বলবেন। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমি তবে বাজেটের ক্ষেত্রে আমার কিছু জিজ্ঞাসা আছে মাননীয় স্পিকার, সেটি আমি একটু সবিনয়ে উপস্থাপন করতে চাই। আমাদের দেশে জিডিপির আকার গত 15 বছরে 6 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। $80 বিলিয়ন জিডিপি এখন $500 ট্রিলিয়ন, অর্থাৎ $500 বিলিয়ন কাছাকাছি বা বেশি, অর্থাৎ 6 গুণের বেশি জিডিপির আকার বৃদ্ধি পেয়েছে। অথচ ট্যাক্স পেয়ার আমাদের দেশে 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে গত 15 বছরে। এটি আনুপাতিক হারে বৃদ্ধি পাওয়া প্রয়োজন ছিল। আমি মনে করি এনবিআর এর নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। এবং ট্যাক্স জিডিপি রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন বাংলাদেশ। ট্যাক্স জিডিপি রেশিও আমি পাকিস্তানে 15.3%, ইন্ডিয়াতে 20%, এবং ইউকেতে 40%, জার্মানিতে 40%, ফ্রান্সে 48%, বেলজিয়ামে 45.6%, এবং ইটালিতে 42%, আর আমাদের দেশে 10% উপরে উঠে না মাননীয় স্পিকার। তো এই যে আমি মনে করি এজন্য আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ করা প্রয়োজন। বাজেটের অঙ্ক বৃদ্ধি করার ক্ষেত্রে তারা অনেক সফলতা দেখাতে সক্ষম হয়েছে, বা ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, কিন্তু ট্যাক্স মানুষ দেয় না মাননীয় স্পিকার। এই যে, এবং এই জন্য বিরোধী দলও দায়ী মাননীয় স্পিকার। কোনো কিছুর উপর ট্যাক্স আরোপ করলেই বিরোধী দল তারা চিল্লাচিল্লি শুরু করে। এবং বাংলাদেশের মতো এরকম ট্যাক্স কম দেওয়া, আমি তো হিসাব দিলাম মাননীয় স্পিকার, খুব কম দেশে আছে। এজন্য ট্যাক্স দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করা প্রয়োজন। আমি একটি প্রস্তাব করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, সেটি হচ্ছে অল এলিজিবল শুড ফাইল ট্যাক্স। 100 টাকা দিয়ে সবাই ট্যাক্স ফাইল করবে। বিদেশে যেমন সবাইকে ট্যাক্স ফাইল করতে হয়, সে ট্যাক্স দিক আর না দিক, কিন্তু ট্যাক্স ফাইলটা করতে হয়। ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকায়, নর্থ আমেরিকায় তাদের সবাইকে ট্যাক্স ফাইল করতে হয়। সে ট্যাক্স দিক আর না দিক, কিন্তু ট্যাক্সটা তাকে ফাইল করতে হয়। আমাদের দেশেও আমি মনে করি সবার ট্যাক্স ফাইল করার বিধান চালু করা প্রয়োজন। দরকার হলে 100 টাকা, আপনি যদি কমাতে চান 50 টাকা দিয়ে করুন, কিন্তু এভরিবডি শুড ফাইল দ্য ট্যাক্স। এবং ট্যাক্স ফাইল করার পর তারপর কতজন এলিজিবল টু পে ট্যাক্স, এটি হওয়া উচিত। এটা আমি প্রস্তাব করছি মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমি এই প্রস্তাবটি রাখছি মাননীয় স্পিকার। 100 টাকা, 50 টাকা বা 20 টাকা দিয়ে হলো, এভরিবডি শুড ফাইল দ্য ট্যাক্স। এবং মাননীয় স্পিকার, আরেকটি প্রস্তাব আমি করছি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে আজকে প্রণোদনা দেওয়ার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য আমাদের জেলা পর্যায়ে যারা হাইয়েস্ট ট্যাক্স পেয়ার তাদেরকে পুরস্কৃত করা হয়। আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে জেলা পর্যায়ে এটা চালু হয়েছে, কিংবা আরও আগে চালু হয়েছে। পাকিস্তান আমলে অনেক জেলায় চালু হয়েছিল, কিন্তু এখন 20 বছর আগে জেলায় যে পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস হতো, এখন একটি উপজেলায় সেরকম ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়। সেই জন্য এই পুরস্কারের বিষয়টি, বিধানটি উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তাব করছি। এবং উপজেলা পর্যায়ে এটি নিয়ে গেলে পরে উপজেলা পর্যায়ে যারা ট্যাক্স পেয়ার তারা উৎসাহিত হবে এবং ট্যাক্স দেওয়ার জন্য তারা আগ্রহী হবে। এই জন্য আমি এই প্রস্তাব রাখছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বাজেট বাড়ানো হয়েছে। এবং মাননীয় স্পিকার, করোনা মহামারীর মধ্যে যখন দেশ নিমজ্জিত, তখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তখন তিনি এই যারা গৃহহীন তাদের জন্য ঘর করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন। বাংলাদেশে প্রায় 10 লক্ষ ইউনিট ঘর নির্মাণ করা হয়েছে মাননীয় স্পিকার, 10 লক্ষ ইউনিটের কাছাকাছি। যখন পৃথিবী থমকে গেছে, যখন মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম গ্রহণ করেছিলেন। যে মানুষ স্বপ্নেও ভাবেনি তার একটি ঘর হবে টিনের চালা পাকা ঘর, তার স্বপ্নকেও হার মানিয়ে সে ঘর পেয়েছে। অনেক মানুষ আছে যারা বৃষ্টি হলে মানুষের আঙিনায় আশ্রয় নিত, এবং আশ্রয় নেওয়ার পর তাকে তাড়িয়ে দেওয়া হতো, কিংবা প্রখর রৌদ্রে কারো বাড়ির আঙিনায় যখন আশ্রয় নিত তখন তাকে তাড়িয়ে দেওয়া হতো। সে হয়তো তখন স্বপ্ন দেখত যে আমার যদি দোতলা একটি ঘর হতো, কুঁড়ে ঘর হতো। তার কুঁড়ে ঘরের স্বপ্ন ছিল, সেই কুঁড়ে ঘরের স্বপ্নকে হার মানিয়ে, তার স্বপ্নকেও অতিক্রম করে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ঘর করে দিয়েছেন। কুষ্ঠরোগী যার কাছে আত্মীয় স্বজন যায় না,
তাকে ঘর করে দিয়েছেন। বেদেরা যারা ঘর বাঁধে না তাদেরকে ঘর করে দিয়েছেন, যারা নৌকায় থাকে তাদেরকে ঘর করে দিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটে তিনি আগেই শুরু করেছেন গৃহহীনদের জন্য ফ্ল্যাট নির্মাণ। ঢাকা, চট্টগ্রাম শহর সহ দেশের বিভিন্ন জায়গায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ তিনি আগেই শুরু করেছেন। এই বাজেটে আবার ঘোষণা করেছেন যে গৃহহীনদের সদস্য সময় তো শেষ, 1 মিনিট 2 মিনিট বলুন, করে 5 মিনিট দিবেন। মাননীয় স্পিকার, মন্ত্রী 5 মিনিট না 2 মিনিটে শেষ করবেন অনুগ্রহ করে। মাননীয় স্পিকার, আপনি একটু সহৃদয় হলে কৃতজ্ঞ হব। মাননীয় স্পিকার, আপনি জানেন যে নির্বাচন হয়েছে এবং নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল মাননীয় স্পিকার, এবং সেই ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বানচাল করার, নির্বাচনকে প্রতিহত করার। সেই ষড়যন্ত্রে যখন সফল হয় নাই তখন তারা বসেছিল সরকার যাতে গ্রহণযোগ্য না হয় পৃথিবীময়, সেজন্য নানা তৎপরতা অপতৎপরতা চালিয়েছিল বিএনপি সহ তাদের সহযাত্রী বিভিন্ন দল এবং বিভিন্ন ব্যক্তিবিশেষ, বিভিন্ন প্রতিষ্ঠান। আমি নাম বলে খাটো করতে চাই না মাননীয় স্পিকার। কিন্তু বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 81টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অভিনন্দন জানিয়েছে এবং 32টি আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং ইউএন, ওআইসি, কমনওয়েলথ, বিশ্বব্যাংক সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ 32টি আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। এবং সেই অভিনন্দনে আমি কয়েকটা পড়ে শোনাতে চাই মাননীয় স্পিকার। ইউএস প্রেসিডেন্ট তিনি বলেছেন, we have a long and successful history of working together to solve problems, and our strong people-to-people ties are the foundation of this relationship. এর পূর্বে ইউএস প্রেসিডেন্ট আরেকটি চিঠিতে জানিয়েছিলেন, বাংলাদেশ is an example of economic progress and a country of great hope and opportunity. এবং ওআইসির মহাসচিব কনগ্রেচুলেটরি লেটারে বলেছেন, I'm confident, ma'am, Prime Minister, that with your wisdom and wealthy experience, you will continue to steer the affairs of your country in the years ahead to realize the aspiration. আমাকে আরো 3 মিনিট সময় দিবেন মাননীয় স্পিকার। Aspiration of the people of Bangladesh for peace, unity and development. এবং Commonwealth Secretary General বলেছে, we look forward to continuing and building on this collaboration to support Bangladesh in achieving its full range of priorities during your 5th term in office. The Secretary stands ready to support you as Prime Minister of Bangladesh. আরও অনেক কনগ্রেচুলেটরি লেটার ছিল। আমি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কিভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কীভাবে প্রশংসা করেছেন সেটি একটি চিত্র তুলে ধরতে চাই। 26শে ফেব্রুয়ারি 2024 দ্য হেরিটেজ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতার 2024-এর সূচকে 176টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7 স্থানে উপরে উঠে 116তম স্থানে পৌঁছেছে। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল 123, সেখান থেকে আমরা 7 স্থান উপরে উঠেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির আকারে পৃথিবীর 33তম অর্থনীতি দেশ। পিপিপির ভিত্তিতে, পারচেজিং পাওয়ার প্যারিটিতে আমরা পৃথিবীর 31তম অর্থনীতির দেশ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, হার্ভার্ড এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী জেন্ডার গ্যাপ রিপোর্টে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান হচ্ছে 1 নম্বরে এবং এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার পরে মাননীয় স্পিকার। আর নারীর ক্ষমতায়নে, মাননীয় স্পিকার আমাকে আরও 2 মিনিট সময় দেবেন। মাননীয় স্পিকার, নারীর ক্ষমতায়নে আমাদের অবস্থান পৃথিবীতে 5ম এবং এশিয়া এবং প্রশান্ত মাননীয় মন্ত্রী 1 মিনিট। মাননীয় স্পিকার, এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বাংলাদেশের অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশের অবস্থান। এইভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর মাননীয় স্পিকার আমি আমার সর্বোচ্চ নিষ্ঠা প্রচেষ্টা দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য। আজ মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই আজকে পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এবং মাননীয় স্পিকার, আপনি জেনে খুশি হবেন যে আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জয়লাভ করেছি মাননীয় স্পিকার। যেমন আমরা জুন মাসে অনুষ্ঠিত আইএলওর পরিচালনা পর্ষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা সদস্য নির্বাচিত হয়েছি। 1 মিনিট। জি মাননীয় স্পিকার, 7 জুন 2024 তারিখে জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের 2025-27 মেয়াদের নির্বাচনে বাংলাদেশ এশীয় এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্রার্থী হিসাবে 189 ভোটের মধ্যে 181 ভোট পেয়ে মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছে। এছাড়া গত জানুয়ারি মাসে বাংলাদেশ 2024 সালের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে আরেক মিনিট সময় দেবেন। মাননীয় স্পিকার, শুধু 1 মিনিট, আর চাইব না মাননীয় স্পিকার, শুধু 1 মিনিট। মাননীয় স্পিকার, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আজকে পৃথিবীর সামনে রোল মডেল। আজকে বঙ্গবন্ধুর দেশ রচনার সার্থকতা সেখানে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে, পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাশ করে দীর্ঘশ্বাস ফেলে। 1 মিনিট। মাননীয় স্পিকার, তবে 1 মিনিট শুধু। মাননীয় স্পিকার, তবে এবং ভারতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা হয়। আমি ভারতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গিয়েছিলাম শ্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। যখন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থলে প্রবেশ করলেন, তখন মঞ্চ থেকে ডিক্লেয়ার করা হচ্ছে, দ্য হাইয়েস্ট সার্ভিং উইমেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড শেখ হাসিনা হ্যাজ স্টেপড ইন। এবং কখনো যখন বিদেশে যায় তখন শেখ হাসিনা হয়ে যে সেন্টার অফ অ্যাট্রাকশন। আমরা দেশকে শুধু বস্তুগত উন্নয়নের মধ্যে উন্নত রাষ্ট্র নয়, আমরা একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে চাই। এজন্য সামাজিক নিরাপত্তা মাধ্যমে বাংলাদেশের 10 কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। আমরা শুধু সামাজিক কল্যাণ রাষ্ট্র নয়, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।